হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠছি, উঠে আর এই যে দালানের বাইরে সব চাবিগুলো খুলে নিচ্ছি। আর ঘুম থেকে উঠেছি 6:30 মতো বাজে, আর এখন বাজে 6:45। 6:30 না, মানে ওই 6:35 কি 40 হবে। তো এখন এই যে উঠে চাবি তালাগুলো খুলে নিয়ে এখন এই যে ব্রাশ করব। আর আমার ঘুম থেকে ওঠা মানে আগে আমি নাইটি চেঞ্জ করব, তারপরে বাদবাকি কাজ করব। ঘর থেকে বেরিয়েই আমি আগে নাইটি চেঞ্জ করি, তারপরে চাবি তালাগুলো খুলি, কিন্তু আজকে আর চেঞ্জ করা হয়নি। তো ভাবছি ব্রাশটা করে নিয়ে তারপরে নাইটিটা চেঞ্জ করে নিয়ে আর এই যে চলে এসেছি রান্নাঘরে। তো ঝটপট একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে এই যে চা করে নিলাম, নিয়ে এখন ফ্লাক্সে ভরে রেখে দেবো। হাজব্যান্ড তো উঠবে সেই 8টার সময়, তো তখন তো রান্নার মধ্যে ব্যস্ত থাকবো, তাই জন্যে চাটা করে ফ্লাক্সে ভরে রাখলাম। আর আমার এখনও লেবু জলটা খাওয়া হয়নি। সকালবেলা খালি পেটে আমি যেটা খাই, আসলে কি বলো তো, কালকে রাত্রে তোমাদের আমি বলেছিলাম যে মানে মাংসের কিমা এনেছে, ওটা দিয়ে আর কি ঘুগনি বানাবো, কিন্তু ঘুগনি আর বানানো হয়নি। হাজব্যান্ডের খাওয়ার ইচ্ছা হয়েছে হঠাৎ করে পোলাও, বাসন্তী পোলাও আর চিকেন কষা। তো ওর কথা মতো রান্না করেছিলাম। আর এখন কয়েকটা দিন আমি দেখছি রাত্রিবেলা ভারী কিছু জিনিস খেলে সকালবেলা না শরীরটা খুব খারাপ করছে, মনে হচ্ছে যেন হজম হয়নি, অম্বল গ্যাস মতো হয়ে গেছে, এরকম একটা মনে হচ্ছে। তো কালকে তবু আমি একদম অল্প পরিমাণে খেয়েছি। আমি রাত্রিরেই বা দিনের বেলায় বা আমি সবসময় পেট খালি রেখে হালকা করে খাই, বেশি চাপ করে আমি খেতে পারি না, খেলেও আমার কষ্ট হয়, বদহজম হয়ে যায়। তো রাত্রিরে একদম অল্প ভাত খেয়েছি। আসলে মাংসটা তো হজম হতে অনেক সময় লাগে। কালকে ওই 2 পিসের মতো মাংস খেয়েছিলাম, 2 পিস না 3 পিসের মতো মাংস খেয়েছিলাম। সচরাচর আমি কিন্তু ওই 2-3 পিস মাংস খাই না, খেলে ওই 1 পিসের মতো খাই। আর রাত্রিবেলা মাংসটা বানিয়েছিলাম, যেহেতু পোলাওর সঙ্গে খাবো, তো একটু কষা কষা করেই বানিয়েছিলাম, আর রিচ মতো হয়ে গিয়েছিলো। তাই খেয়ে সকালবেলা শরীরটা একদম ভালো লাগছিল না, মানে ওই পেটের ভেতরটা যেন কীরকম একটা হচ্ছিলো। তাই জন্য সকালবেলা উঠে আর মানে লেবু জলটা খাইনি, চা করে আর এখন এই যে শাকটা ভাজা বসিয়ে দিয়ে তারপরে লেবু জলটা করেছিলাম, করে তারপরে খেলাম। খেয়ে আর এখন এই যে মাছ ভাজছি। এই মাছটা খেতে খুব একটা টেস্টি না, একদমই ভালো না, কিন্তু আমার হাজব্যান্ড না মাছ চিনতে পারে না। আমি যে মাছগুলো খাই ও না বুঝতে পারে না আমি কোন মাছগুলো খাই। তো ভুলবশত মাঝে মধ্যে এরকম আর কি উল্টোপাল্টা মাছ নিয়ে চলে আসে। তো সেই মাছটা তো আর ফেরত দেওয়া যায় না কিংবা ফেলে দেওয়া যায় না, তাই বাধ্য হয়ে রান্না করতে হয়। 4 পিসের মতো এনেছিল, তো ভাবলাম আগে এই মাছটা করে নিই, বাদবাকি মাছ আছে ভোলা মাছ, ওটা আর কি কাল পরশু করে করব, এরকমই আর কি ভেবে রেখেছি। আর আজকে ভেবেছিলাম একটু লাউয়ের ডালনা করব, তো আবার ভাবলাম থাক, এই মাছটা যখন করছি এটা আলু দিয়ে একটা কষা কষা করে রান্না করে নেবো আর শাক ভেজে নেবো, হয়ে যাবে। তো লাউটা আবার তুলে রেখে দিলাম, অন্য আর একদিন করবো। ওদিকে আলুটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে মাছের তরকারি, ততক্ষণ ভাবলাম এই র্যাকটা একটু ভালো করে গুছিয়ে নিই, মানে ধুলো পড়েছে, ধুলোগুলো মুছে পরিষ্কার করে নেবো। আর এই ভেতর দিকের র্যাকগুলো থাকে তো একদমই তেল ছিটে হয় না, শুধু একটু ধুলো পড়ে, সেটাই আর কি সপ্তাহে মানে একবার কিংবা 2 সপ্তাহ ছাড়া একবার করে মুছে নিলে তো এই জায়গাটা একদম পরিষ্কার থাকে। আর আমি তো রান্না বসিয়ে দিই, রান্নাঘরের টুকিটাকি কাজগুলো করি, রান্নাঘর ক্লিন করা থেকে শুরু করে রান্না বসিয়ে দিয়েই করি, কারণ আমার তো এক্সট্রা সময় হয় না, আমি যেহেতু কাজ করি। তো আমাকে এরকম কাজের মধ্যে দিয়েই আর কি কাজগুলো করতে হয় বুদ্ধি খাটিয়ে। নিচের একটা পরিষ্কার হয়ে গেছে, এখন এই যে এই কৌটোগুলো সব গুছিয়ে রেখে দেবো। আর প্রত্যেকটা কৌটো খালি জানো তো, এখন আর সেরকমভাবে কিছু আর কি আনা হয় না। এগুলোতে থাকে আর কি খাবার দাবার থাকে আর কি, ওই মুখ ছাড় খাবার থাকে, কিন্তু এখন আর কিনি না, সব সময় ওই টুকিটাকি 2-1 রকম কিনে রাখি, বাদবাকি কৌটোগুলো সব ফাঁকাই আছে। আর এখানেও তাই, আমাদের আসলে এই কৌটোগুলোই রাখি, হচ্ছে কড়াই আর কি, নানান ধরনের কড়াইগুলো এই কৌটোর মধ্যে থাকে। কিন্তু কি বলো তো, আমাদের তো প্রত্যেক সপ্তাহে আর কি কড়াই রান্না হয় না, কিন্তু ওই কড়াইগুলো থাকতে থাকতে না নষ্ট হয়ে যায়, পোকা লেগে যায়, তাই ওই ফাঁকাই পড়ে থাকে কৌটো, কিছু ভরি না, যখন আনে তখন ভরি, আর যখন খাবার ইচ্ছা হয় তখন আর কি কিনে আনে। কেন জানি না সেই কালো কালো এক ধরনের পোকা হয়, মানে সেই পোকাগুলো বেশি দিন কড়াই রেখে দিলে না সেই পোকাগুলো আর কি কড়াই ফুটো করে তার ভেতরে ঢুকে যায়, তাই আর আনতে বারণ করে দিই। এই কয়েকটা কৌটোর মধ্যে আছে, বাদবাকি সবগুলোই ফাঁকা। আর আমাদের না ঘিটা আর কি লাগে প্রায় সময়, তাই জন্য এবারে ঘিয়ের কৌটোটা একটু বড় এনেছে,
নইলে মাঝারি সাইজটা নিয়ে আসে। তো এবার একটু বড় এনেছে, আমাদের এখন অনেক দিন চলে যাবে। তারপরে এই যে দেখো, এদিকে পরিষ্কার করতে করতে এদিকে কিন্তু আমার আলুটা প্রায় সেদ্ধই হয়ে গেছে। তো এর মধ্যে মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ একটুখানি চাপা দিয়ে রেখে দেব, তারপর আর কি নামিয়ে নেব। আমার রান্নাবান্না তো বলতে গেলে সবটাই হয়ে গেছে। তো চলো, এই লঙ্কাগুলো তো কালকে ধুয়ে রেখেছিলাম কিন্তু গোছানো হয় না। আর এবার একদম অল্প পরিমাণে লঙ্কা এনেছে, আমাদের প্রায় 200 না 250 করে লঙ্কা নিয়ে আসে, আমাদের 1.5 মাস 2 মাস চলে যায়। তো এইবারে একটু অল্প এনেছে, ওই 100-র মতো এনেছে। তো যাক, যে কদিন চলবে, তারপরে আবার আনা হবে। তো লঙ্কাগুলো কালকে শুকনো করেছিলাম কিন্তু আর কৌটোর মধ্যে গোছানো হয় না, আর বাইরে পড়ে থাকলে লঙ্কাগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তাই কৌটোর মধ্যে ভরে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আর এখন বাজে ওই 8টা 10-15-র মতো হবে। হাজব্যান্ড উঠে ব্রাশ করলো, আর আমি এই যে চা ঢেলে নিয়েছি। আজকে চাটা বানাতে গিয়ে কী হয়েছে জানো তো, চায়ের জলটা বসিয়ে দিয়ে অন্য কোনো কাজে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো তখনই না চাটা আর কি জলটা ফুটে একদম অল্প হয়ে গেছে। তাই চাটা আর কি আজকে অল্প অল্পই খেলাম। তো যাই হোক, অল্প হয়েছে কোনো ব্যাপার নেই, সন্ধ্যাবেলাতে আবার চা খাওয়া হয়, আমাদের 2 টাইম চা খাওয়া হয়। তো মাঝে মধ্যে যখন খুব ঠান্ডা পড়েছিল আর কি, তখন ওই সারাদিনে 3 বার চা খাওয়া হয়ে যাচ্ছিলো। তারপরে এই যে বোতলগুলো সব খালি হয়ে গেছে, জল দিতে আসবে, ডামটানা ফাঁকা করলে হবে না, তাই সমস্ত বোতলগুলো ভরে আর এখন এই যে এই জায়গাটা একটু মুছে বোতলগুলো সব গুছিয়ে রাখবো। কালকে মেয়েকে সন্ধ্যাবেলা বলেছিল বোতলগুলো ভরার কথা, কিন্তু আমার মেয়ে সব কাজ করবে কিন্তু বোতল ভরবে না, আর হচ্ছে আমার বাসনপত্র গোছাতে চায় না। তবু বাসনপত্র মাঝে মধ্যে গুছিয়ে দেয়, কিন্তু জলের বোতল একদমও ভরতে চায় না। যখন ওর খুব ইচ্ছা হয়, যখন মুড থাকে, তখন আর কি ভরে। তাই আমি আর জলের বোতল ভরার কথা ওকে বলিও না, আমি যতটুকু পারি ততটুকুই করি। মানে এটা তো আমারই কাজ, ওর কাজ তো নয়, ওকে করানো হয় তাই আর কি। আর যেহেতু ও বড় হচ্ছে, তো সংসারের কাজগুলো একটু আধটু না শিখলে, একটু আধটু না করালে, তো যখন বড় হয়ে যাবে তখন সংসারে কোনো কাজই করতে চাইবে না। তাই ওকে আর কি টুকিটাকি কাজ আমি করতে দিই, যেগুলো আর কি ও পারে। আর আমার মেয়ে সংসারে কাজ করতে ভালোওবাসে, তবে ওই কয়েকটা কাজ আর কি একদমই করতে চায় না। কিন্তু আমি সংসারের কাজ সবটুকুটা ওকে করাই না। যেমন মাঝে মধ্যে বিছানা গোছাই, তারপরে হচ্ছে মাঝে মধ্যে বাসন মাজে, তারপরে আমার শরীর টরীর খারাপ হলে ঘর দালান একটু আধটু ঝাড়ু দেয়। সবটুকুটাই পারে, শুধু ওই রান্নাবান্না বাদ দিয়ে বাদবাকি কাজ সবই পারে, আর কাচাকুচি করতে পারে না, এই আর কি। তো আস্তে আস্তে সবই শিখে যাবে, বয়সের সাথে সাথে সবটাই শিখে যাবে। আমিও তো আর এরকম মানে ছোটো থেকে আর কিছু শিখিনি। আর আমি বলতে আমি ছোটোবেলায় কিছুই করতাম না। ছোটোবেলায় কেন বলছি, বিয়ের আগে কিচ্ছু করতাম না, ঘরের একটা কুটি নাড়তাম না। আমি যে কাজ করি সেই কাজই আমি সব সময় করতাম। মা সংসারে কাজ করতো, যখন আমার কাজ থাকতো না, মা বললে টুকিটাকি কাজ মায়ের হাতে হাতে করে দিতাম। কিন্তু এখন আমার মায়ের কাছে গেলে আমার মা আমাকে একটা কাজ করতে বলে না, করলে উল্টে বলে তুই রেখে দে, আমি করে নেব। আসলে আমাদের তো মানে কি বলবো, বাপের বাড়ি গেলেই একটা আরাম খুঁজি। আমরা বাপের বাড়ি যাই 2-1 দিনের জন্যে রেস্ট নেওয়ার জন্যে যাই, কিন্তু সেখানে মায়েরা কি চাইবে সংসারে কাজ করাতে? এই হচ্ছে ব্যাপার। আমার মাও তেমন, মানে যতই কষ্ট হোক, যতই যাই হোক, আমাকে কোনো দিন বলে না বিয়ের পর থেকে যে মা এটা করে দে ওটা করে দে। আমি নিজে থেকে মায়ের হাতে হাতে আর কি হেল্প করি। যখন দেখি রান্নাবান্নার বেলা হয়ে যাচ্ছে, মা একা সবটুকুটা সামলাতে পারছে না, তখন ওই মাঝে মধ্যে মায়ের হাতে হাতে কাজ করতে হয়। আর দেখবে বাড়িতে লোকজন থাকলে কাজ তো বেড়ে যায়, রান্নাবান্নাটা যেমন বেড়ে যায়, সংসারের কাজও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, মায়ের বাড়ি যখন যাব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমার মায়ের বাড়ির ব্লগ। তো এখন এই যে চেয়ারগুলো একটু পরিষ্কার করে মুছে নিলাম। 2টো চেয়ার বাইরে থাকে, আর 2টো চেয়ার হচ্ছে কাজের ঘরে আছে। একটাই আছে হচ্ছে মিক্সারটা আছে, আর একটা এমনি আর কি ওই ঘরে রেখে দিয়েছি। আসলে আমাদের তো চেয়ার টেবিলে খাওয়া হয় না, ব্যবহার করা হয় না, তাই জন্য চেয়ারগুলো এখানে মানে সবগুলো থাকলে আমাদেরই নিজেদের অসুবিধা হয়ে যাচ্ছিলো। তাই 2টো চেয়ার এখানে রেখে আর বাদবাকিগুলো ওই ঘরে ঢুকিয়ে দিয়েছি। তো প্রথম যখন এই ডাইনিং টেবিলটা কেনা হয়েছিল, তখন ওই 1 সপ্তাহের মতো ডাইনিং টেবিলে খাওয়া হয়েছিল। তারপর থেকে আমার হাজব্যান্ড একদমই খেতে চায় না। তো মাঝে মধ্যে আমি আর মেয়ে খাই, কিন্তু আমার হাজব্যান্ড একদমই খেতে চায় না, বলে যে ডাইনিং টেবিলে খেলে নাকি ওর খেয়ে হয় না, ভালো লাগে না। তাই আর কি আমরা সবাই যখন একসঙ্গে খাই তখন আর কি নিচে মেঝেতে বসে খাই, আর যখন আমার হাজব্যান্ড একা একা খেয়ে নেয় তখন মা মেয়ে আর কি ডাইনিং টেবিলে খাই। ডাইনিং টেবিলটা ওই সাজানো গোছানোই থাকে,
আর রান্নাবান্নার পর খাবার দাবারগুলো রাখা থাকে, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন বিছানাপত্র গুছিয়ে নিই। এখন 9টার মতো বাজে। তো মেয়ে উঠেই পড়েছিল, ওকে ডাকতেই উঠে পড়লো। বললাম বেলা হয়ে গেছে, উঠে পড়। তো উঠে ব্রাশ করে টিফিন করার, ওর ঘুম থেকে ওঠা মানেই আগে আমাকে জিজ্ঞাসা করবে মা কি টিফিন করব। মানে সকালবেলার টিফিনটা ওর একটু ভালো চাই। তো যাই হোক আজকে আর সেরকম কিছু বানাতে পারিনি। মানে ওই স্কুলে গেলে বানিয়ে দিই, কিন্তু ঘরে থাকলে আমি চেষ্টা করি মুড়ি টুড়ি আর কি খাওয়ানোর, মানে ঘরোয়া খাবার খাওয়ানোর। আর স্কুলে গেলে তো ঘরোয়া খাবার তো আর স্কুলে নিয়ে যাওয়া যায় না, যেমন হচ্ছে এই রুটি রুটি নিয়ে যাওয়া যায়, কিন্তু মুড়ি আরে তো নিয়ে যাওয়া যায় না। তাই আজকে বললাম একদম হালকা পাতলা খেতে। কালকে যেহেতু মানে রিচ খাবার একটু খাওয়া হয়েছে, তাই ওকে বললাম একটুখানি মুড়ি খেয়ে নিতে। প্রথমে ও আর কি মুড়ি খাওয়ার কথা বলতেই একটু আর কি মুখটা কেমন করছিল, মানে ও মুড়ি একদমই ভালোবাসে না, তো ওকে জোর করে খাওয়ানো হয়। মুড়ি রুটি এগুলো একদমই ঘরে থাকলে খেতে চায় না। এক্ষুনি যদি ওকে বলতাম যে চাউমিন বানিয়ে দিচ্ছি কিংবা এগরোল বানিয়ে দিচ্ছি, তাহলে তার কোনো কথাই নেই। কিন্তু সব সময় তো এগুলো খাওয়া উচিত না, ভালো না শরীরের পক্ষে। চলো অনেক তো গল্প হয়ে গেল, এখন ঘর দালানের কাজগুলো একটু গোছাতে হবে। তো ঘর দালান ঝাড়ু দিয়ে এবং মুছবো, অনেক কাজ আছে এখন। বাসনপত্র বাইরে পড়ে আছে, ওই যে মেয়ে যেখানে বসে আছে ওখানে আমার এক রাস বাসন পড়ে আছে, তো সেগুলো মাজবো বলে যে ঝুড়িটা বার করে রেখেছি। তো ভাবলাম উঠোনটা জল পড়ে গেলে তখন আর ঝাড়ু দেওয়া যায় না। বাসন মাজার পর তো মানে কি বলবো, বাসনগুলো থেকে যে জলটা ঝরে সেটা আর কি উঠোনে পড়ে, আর উঠোনটা পুরো ভিজে যায়, তখন আর ঝাড়ু দেওয়া যাবে না। ধুলোগুলো আসলে বীজের মধ্যে আটকে যাবে, তাই আগে আর কি উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে বাসনটা মাজবো। আর ঘর দালান মোছা হয়ে গেছে আমার, ঝাড়ু দেওয়া মোছা সবটাই হয়ে গেছে। আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, প্রায় দিন তো মানে প্রত্যেক দিনই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু আজকাল শেয়ার করা হয়নি। তো যাই হোক এখন এই যে গাছের কয়েকটা পাতা একদম শুকিয়ে গেছিলো, তো সেগুলোই কাঁচি দিয়ে একটু একটু করে কেটে দিচ্ছি। কী বলো তো, গাছের মধ্যে শুকনো পাতা থাকলে গাছটা দেখতে একদমই ভালো লাগে না। তো বেশ দুদিন ধরে ভাবছিলাম যে আজ কাটবো কাল কাটবো, কিন্তু কাটা আর হচ্ছিলো না, তাই আজকে একদম মনে করে গাছের কয়েকটা পাতা কেটে দিলাম। এই যে দেখতে পাচ্ছ একদম শুকিয়ে গেছে। তারপর চলো বাসনপত্রগুলো সব মেজে নিয়েছি, এখন ধুয়ে এই ঝুড়ির মধ্যে উপর করে দেবো, দিয়ে তারপরে ওই যে মেয়ের জুতোগুলো আমার পেছন দিকে পড়ে আছে, স্কুলের জুতোগুলো তো সাদা, তো যেই থেকে স্কুল চালু হয়েছিল তারপর থেকে একবারও ধোয়া হয়নি। এখন যেহেতু স্কুল ছুটি আছে, তো ভাবলাম জুতোগুলো ভালো করে সার্ফে দিয়ে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে রোদ্দুরে শুকিয়ে তুলে রেখে দেবো। স্কুলের ড্রেসগুলো তো আগেই আমি কেচে পরিষ্কার করে আলমারির মধ্যে তুলে রেখেছি, তবে আর একটা স্কুল ড্রেস আছে, সেটা আর কি বাইরেই পড়ে আছে কাঁচা অবস্থায়। তো ওটাকে ভাবছি, রোজই ভাবছি যে তুলে দেবো, কিন্তু একদম খেয়াল থাকছে না। আসলে সাদা ড্রেস তো যেখানে সেখানে রাখলে আবার মানে ড্রেসটা দাগ লেগে গেলে নষ্ট হয়ে যাবে। তো ফুল হাতা ড্রেসটাই বাইরে পড়ে আছে, এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে তো ওটা আর লাগবে না, ওটা আবার আগের বছর শীতের সময় লাগবে। তো বাসনপত্র মেজে নিয়ে আর এই যে বাসি নাইটিটা পড়েছিল সেটা এখন ধুয়ে তারপরে জুতোগুলো পরিষ্কার করবো। আর মেয়ে তো ঘুম থেকে উঠে টিফিন করে ও পড়তে বসে পড়েছে, কারণ ওর পড়া অনেক আছে। স্কুল থেকে কিছু দেয়নি, তো স্কুল তো সেরকমভাবে মানে কিছু করাই নে, তো ওকে বলেছি ঘরে বসে বসে পড়াগুলো আগিয়ে রাখতে, যাতে পড়ে না ওর ওপর চাপটা পড়ে। যখন আর কি স্কুল খুলবে তখন দেখব মানে সিলেবাস শেষ করার জন্য মানে কি বলবো তাড়াহুড়ো করে সিলেবাসটা শেষ করছে, তখন তার মুখস্থ হবে না হড়বড় করে সবটা করলে। তাই ওকে বলেছি আগে থেকে কিছু পড়া আগিয়ে রাখতে, যাতে পরে ওর কোনো রকম না অসুবিধা হয়। আমি ওকে এইভাবেই পড়াই, শুধু এই স্কুল বলে না, ও যখন মানে বেসরকারি স্কুলে পড়তো তখন ওরকমই করতাম। মানে যখন ওর স্কুল ছুটি থাকতো অনেক দিন, তখন কি করতাম বলো তো, পড়া আগিয়ে রেখে দিতাম, যাতে পরে ওর কোনো রকম চাপ না পড়ে। জুতোগুলো একটুখানি সার্ফ দিয়ে ব্রাশ দিয়ে মানে সার্ফ দিয়ে আর ব্রাশ দিয়ে ঘষার পরেই একদম চকচকে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ একদম সাদাই হয়ে গেছে, আসলে বেশি দিন ইউজ করেনি তো তাই জন্য তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেছে। তো চলো এখন চান করবো, চান করে তারপরে পুজো করব। ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, রান্না থেকে বাসি কাজ সবটাই হয়ে গেছে। চান করে এই যে আমি পুজো দিয়ে নিয়েছি। তো ফুল নেই, একদম ঠাকুরের আসনটা ফাঁকা ফাঁকা, ফুল গাছে তো ফুল হয় না। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে, টাটা।